সুপ্রিয় শিক্ষার্থীরা, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের উপর আরও একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটি ষষ্ঠ অধ্যায়ের কোনিক্স। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং এখান থেকে উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, আমরা কোনিক্সের বিভিন্ন প্রকারভেদের উপর আলোচনা করতেছিলাম। এখন আমরা আজকে উপবৃত্তের উপর আরও একটি ক্লাস নিব তোমাদের জন্য। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আজকের এই লেকচার থেকে আমরা কি শিখব, প্রথমেই সেটা আমরা একটু জেনে নিব। আজকের শিক্ষণফল। শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এখানে আমাদের দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা এবং দ্বিকাক্ষের সমীকরণ যদি জানা থাকে তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব। উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, বৃহদাক্ষের দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব। এরপরে কোনো সরলরেখা উপবৃত্তকে স্পর্শ করার যে শর্ত, সেই শর্ত সম্পর্কে আমরা জানতে পারব এবং এই সম্পর্কিত যে সমস্যা, এই সমস্যা নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে। তো আমরা প্রথমে বলেছি যে উপকেন্দ্র, উৎকেন্দ্রিকতা এবং দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা যদি দেওয়া থাকে তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। এ সম্পর্কিত আলোচনা আমরা পরাবৃত্তের মধ্যেও করেছি। সেখানে আমাদের কি দেওয়া ছিল? উপকেন্দ্র দেওয়া ছিল এবং দ্বিকাক্ষ দেওয়া ছিল। যেহেতু পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, সুতরাং সেখানে উৎকেন্দ্রিকতার কথা কোনো উল্লেখ ছিল না। কিন্তু আমাদের এই অধ্যায়ে আমরা দেখেছি যে উৎকেন্দ্রিকতাটা হলো 0 থেকে বড়, 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। সুতরাং এই মানটা এই ব্যবধির মধ্যে থাকতে পারে। সুতরাং এখানে অবশ্যই উৎকেন্দ্রিকতাটা দেওয়া থাকতে হবে, তাহলেই আমরা সমীকরণ বের করতে পারব। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে প্রথমেই আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোর সাহায্যে আমরা একটা চিত্র আঁকব এবং যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখব। দেখো, আমাদের দেওয়া আছে উপকেন্দ্র S-1 1, উৎকেন্দ্রিকতা E সমান হলো হাফ এবং দ্বিকাক্ষ MZ এর সমীকরণ হলো x - y = 0। আমরা জানি যে পরাবৃত্ত উপবৃত্ত যে কোনো কণিকের ক্ষেত্রে সমীকরণ নির্ণয় করতে হলে এর উপর আমাদের একটি বিন্দু কনসিডার করতে হয়। এই জন্য আমরা উপবৃত্তের উপর একটি বিন্দু নিয়েছি Pxy। শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু বড় হাতের P হবে। এখানে আমাদের বড় হাতের P ব্যবহার করতে হবে। আমরা সাধারণত যে কোনো বিন্দুর ক্ষেত্রে এখানে বড় হাতের P ব্যবহার করি। তো এইটার সাহায্যে আমরা একটা, দেখো, এখানে চিত্র আঁকার চেষ্টা করেছি। এটা একটা খসড়া চিত্র, এখানে কোনো x অক্ষ y অক্ষ দেওয়া যাবে না। আমরা খসড়া একটা চিত্র এঁকেছি, এখানে কোনো x অক্ষ y অক্ষ দেওয়া হয়নি। যদি x অক্ষ y অক্ষ দাও, চিহ্নিত করো, তাহলে কিন্তু চিত্র আলাদা হবে। সেটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। সুতরাং আমরা এখানে MZ-টাকে আমরা এখানে দ্বিকাক্ষ বলেছি, x - y = 0 এবং উপকেন্দ্র হলো S হচ্ছে -1 1 এবং যে কোনো একটি বিন্দু কনসিডার করেছি xy। তাহলে আমরা জানি যে উপবৃত্তের বেলায় কি হবে? SP = E × PM। SP = কি হবে? E × PM। এই জন্য আমরা এই দুটো যোগ করেছি, SP যোগ করেছি আর PM লম্ব অঙ্কন করেছি MZ এর উপর। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমাদের যে মূল সূত্র সেটি হচ্ছে উপবৃত্তের সংজ্ঞা অনুসারে SP = E × PM। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন কোনিক্সের মৌলিক যে আলোচনাগুলো করেছি তখন এটা আলোচনা করা হয়েছে যে উপবৃত্তের বেলায় হবে SP = E × PM। এখন SPটা হচ্ছে উপকেন্দ্র থেকে P এর দূরত্ব এবং P থেকে MZ এর লম্ব দূরত্ব হচ্ছে PM। তাহলে এ সম্পর্কিত আমাদের দুটি সূত্র এখানে ব্যবহৃত হবে। সেই দুটি সূত্র আমি বোর্ডে তোমাদেরকে দেখাচ্ছি। x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? √x1 - x2 2 প্লাস y1 - y2 2। এবং আমরা আরেকটা দূরত্ব নির্ণয়ের সূত্র এখানে সরলরেখার মধ্যে শিখে আসছি, সেটা হলো x1 y1 বিন্দু থেকে
বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কি হবে ax1 প্লাস by1 প্লাস c এর মডুলাস বাই x এর সহগ স্কোয়ার a স্কোয়ার প্লাস y এর সহগ হলো b স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করতে হবে। সুতরাং এই দুইটা সূত্র আমরা সরলরেখার মধ্যে শিখে আসছি এবং এই দুইটা সূত্র যেহেতু এখানে আবার দেখানো হলো, সুতরাং এই দুইটা সূত্র ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এসপি সমান কি হবে? এসপি সমান হবে রুট ওভার এক্স প্লাস 1, যেহেতু 1 এর আগে মাইনাস আছে, এখানে 1 এর আগে কি আছে? মাইনাস। সুতরাং এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এর মান হচ্ছে হাফ, উৎকেন্দ্রিকতা কি দেওয়া আছে? হাফ, ইন্টু পি এক্স ওয়াই থেকে এম জেডের লম্ব দূরত্ব হবে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্সের সহগ হচ্ছে 1, ওয়াইয়ের সহগ হচ্ছে -1, তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। শিক্ষার্থীরা দেখো আমরা এখানে এই দুটি সূত্র এখানে ব্যবহার করলাম। এরপরে আমাদের রুটের ভিতরে দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে আর এখানে আছে হলো ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তো আমরা এখানে প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আমরা যেটা ক্লাস 6-এ 7-এ শিখে আসছি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এক্স প্লাস 1 হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এবং ওয়াই মাইনাস 1-এর সূত্র হলো ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু এখানে রুটের মধ্যে যেটা আছে 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 হবে, তাহলে √2 হবে। তাহলে নিচে আমাদের হরে কি আসতেছে? 2√2। এখন এটাকে আমাদের সিম্পলিফাই করতে হলে যেহেতু এপাশে রুট আছে এবং এপাশে মডুলাস আছে, সুতরাং আমরা আগেও দেখেছি যে এই ধরনের অঙ্কের বেলায় আমাদেরকে উভয় পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে। উভয় পক্ষে আমরা এখানে কি করব? বর্গ করব। তাহলে বর্গ করে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা জানি যে বর্গ করলে রুট উঠে যায় এবং মডুলাস উঠে যাবে, মডুলাস উঠে গিয়ে এখানে হোল স্কোয়ার হবে। সুতরাং আমাদের এখানে এটা পাচ্ছি। এরপরে দেখো যে এই পাশে আছে হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 8। সুতরাং আমাদেরকে এখানে 8 দিয়ে এই পাশে আড়াআড়ি গুণ করতে হবে। সুতরাং 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? 8x স্কোয়ার প্লাস 16x প্লাস 8y মাইনাস 16y প্লাস 16 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এ পাশেও আমরা হলো এই যে লবে যেটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেটা এখানে অ্যাপ্লাই করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যে ডান সাইডে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা বাম সাইডে নিয়ে আসব, অর্থাৎ পক্ষ পরিবর্তন করব। তাহলে এগুলো সবগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম আর বাম সাইডে আগে যেটা ছিল সেটা ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই পাশ থেকে যদি এক্স স্কোয়ার বাম সাইডে আসে তাহলে মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস 2xy যদি আসে তাহলে প্লাস 2xy এবং প্লাস ওয়াই স্কোয়ার যদি বাম সাইডে আসে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এখানে জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন, সমজাতীয়গুলো আমরা এখানে যোগ বিয়োগ করব। তাহলে 8x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার কী হবে? বিয়োগ হবে। সুতরাং 8x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে কি হবে? 7x স্কোয়ার। 8y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার মাইনাস হবে, তাহলে 7y স্কোয়ার আর 2xy সামনে চলে আসবে, যেহেতু এগুলো সবগুলো হলো দ্বিঘাত, সুতরাং দ্বিঘাতগুলোকে আমরা পাশাপাশি নিয়ে আসলাম এবং এখান থেকে 16x ঠিক থাকবে, মাইনাস 16y এটাও ঠিক থাকবে এবং প্লাস 16y এটাও ঠিক থাকবে। এটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। তো শিক্ষার্থীরা আসলে আমাদের এই অঙ্কগুলো অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো তাহলেই তোমরা পারবে, কারণ তোমরা দেখেছো যে এখানে ক্যালকুলেশনটা একটু জটিল, সুতরাং খুব ধৈর্য ধরে আমাদেরকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। এবং এই ম্যাথগুলো কিন্তু আমাদের নিয়মিত পরীক্ষায় আসে, কোনো না হয় পরাবৃত্ত থেকে এ ধরনের ম্যাথ আসে, না হয় উপবৃত্ত থেকে, না হয় অধিবৃত্ত থেকে। তোমরা বোর্ডের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে এ ধরনের একটা ম্যাথ সাধারণত পরীক্ষায় আসে। তো শিক্ষার্থীরা এরপরে আমরা ইতিমধ্যে অনেকগুলো সূত্র শিখেছি, আরও 2-1টি সূত্র আমাদেরকে শিখতে হবে। নতুন ম্যাথ সলভ করার জন্য, সমাধান করার জন্য আমাদেরকে আরও 2-1টি সূত্র শিখতে হবে। সেই সূত্রগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এরপরে আমরা এই সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই খেয়াল করো যে উপবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দুইটির যোগফল বৃহদাক্ষের দৈর্ঘ্যের সমান,
অর্থাৎ এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু বৃহদাক্ষের দৈর্ঘ্য। তোমরা এখানে খেয়াল করো যে আমরা উপবৃত্তের উপর যে কোনো একটি বিন্দু নিয়েছি পি এক্স ওয়াই, এবং দুটি উপকেন্দ্র হলো, আমরা জানি উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে দুটি, সুতরাং এখানে উপকেন্দ্র হচ্ছে এস আর এস প্রাইম। তাহলে এস প্রাইম এবং এস থেকে পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্ব দুইটার যোগফল হবে বৃহদাক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে হবে হচ্ছে এ প্রাইম। এ প্রাইম হচ্ছে এখানে বৃহদাক্ষ। তাহলে এটা যে কোনো বিন্দুর জন্য এই কথাটা প্রযোজ্য হবে। দেখো এটা কিন্তু বলা আছে উপস্থিত কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, অর্থাৎ যে কোনো বিন্দুর দূরত্বের জন্য এই কথাটা প্রযোজ্য। তাহলে আমরা উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে, উপকেন্দ্র দ্বয় থেকে উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্বের যোগফল সমান হবে বৃহদাক্ষের দৈর্ঘ্য। এরপরে আমরা আরও দুটি সূত্র দেখব। আমরা শিখনফলের মধ্যে দেখেছি যে স্পর্শক হওয়ার শর্ত, কোনো সরলরেখা কোনো উপবৃত্তের স্পর্শক হবে কখন, কোন শর্তে স্পর্শক হবে, সেই শর্তটি এখানে লিখে দেওয়া হয়েছে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের স্পর্শক হবে যদি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস কী হয়, বি স্কোয়ার হয়। এই শর্তে আমরা একটা রেখাকে একটা উপবৃত্তের স্পর্শক বলতে পারি। এবং অবশ্যই এখানে খেয়াল করতে হবে যে সরল রেখাটার যে আকৃতি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে আমাদেরকে একটু নিয়ে আসতে হবে, তাহলেই এই শর্তটা আসবে বা এই শর্তটা প্রযোজ্য হবে। এরপরে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তটির যে কোনো বিন্দু পি এক্স ওয়াই এর পরামিতিক স্থানাঙ্ক এ কস থেটা কমা বি সাইন থেটা, যেখানে উৎকেন্দ্রিক কোণ থেটা সমান হবে ট্যান ইনভার্স এ ওয়াই বাই বি এক্স। এটা হলো পরামিতিক স্থানাঙ্ক, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, এবং এটা হলো আমাদের থেটাটা হচ্ছে এখানে উৎকেন্দ্রিক কোণ। এ সম্পর্কিত সমস্যাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। শিক্ষার্থীরা দেখো যে আমাদের এখানে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হলো 3 - 1 এবং 1 - 1, আর যার বৃহদাক্ষের দৈর্ঘ্য হলো 2√5। তাহলে এই উপাত্তগুলোর সাহায্যে আমরা প্রথমেই একটি চিত্র আঁকার চেষ্টা করেছি। দেখো যে এখানে দুটি উপকেন্দ্র দেওয়া আছে 3 - 1 এবং 1 - 1। তাহলে এই দুটি দিয়ে আমরা দুটি উপকেন্দ্র এখানে নিয়েছি এস এস প্রাইম, এবং যে কোনো একটি বিন্দু নিয়েছি হলো এক্স ওয়াই, কারণ এই বিন্দুটি আমাদের দেওয়া নাই, সুতরাং আমাদের যে কোনো একটি বিন্দু এখানে কনসিডার অবশ্যই করে নিতে হবে। সেটাই আমরা করেছি। উপবৃত্তের উপস্থিত যে কোনো একটি বিন্দু হলো এক্স ওয়াই, এবং উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক হলো এস 3 - 1 এবং এস প্রাইম 1 - 1। তাহলে আমরা যে সূত্রটা একটু আগেই দেখে আসছি, সেই সূত্রটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি আসবে, এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা এখন আবার যে আমাদের এই সূত্রটা আমরা ব্যবহার করেছি, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, এটা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম সূত্র। সুতরাং এই সূত্রটা সবার কাছে অতি পরিচিত একটা সূত্র। তারপরে আমাদের এখানে বোর্ডে লেখা আছে, তোমরা একটু খেয়াল করো। একটু আগে এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। x1 y1 এবং x2 y2 বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই সূত্রটা আবার আমরা হচ্ছে দুটি ক্ষেত্রে ব্যবহার করব। এসপি নির্ণয়ের ক্ষেত্রেও আমরা এই সূত্রটা ব্যবহার করেছি দেখো, আবার এস প্রাইম পি এর ক্ষেত্রেও আমরা এই সূত্রটা ব্যবহার করেছি। তাহলে এখানে কি হবে, যেহেতু এস এর স্থানাঙ্ক 3 - 1, সুতরাং এসপি সমান হবে x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার প্লাস এস প্রাইম পি, এস প্রাইমের স্থানাঙ্ক হলো 1 - 1, সুতরাং এখানে এস প্রাইম পি হবে x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 2√5 ইকুয়াল টু হবে 2√5। এরপরে অনেকেই যে ভুলটা এখানে করে থাকে সেটা হলো রুট দেখে অনেকে বর্গ করে, কিন্তু বর্গ করার পরে যে কাজটা করে সেটা হলো যে এই পাশে দুইটা রুট থাকার ফলে তারা যেটা মনে করে সেটা হলো বর্গ করলে এই দুইটা রুট উঠে যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো মাঝখানে প্লাস চিহ্ন আছে। সুতরাং আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু দুইটা রুট বাম সাইড থেকে উঠে যাবে না। ঠিক আছে,
তো এ ধরনের সমস্যা আমরা কিন্তু নবম শ্রেণীতে হায়ার ম্যাথে পড়েছি। সুতরাং সেই সেখানে যেভাবে এই ধরনের ম্যাথগুলো সমাধান করেছি ঠিক সেই টেকনিকটাই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে দুটি রুট যেহেতু দেখতেছি, সুতরাং একটাকে কি করব, বাম সাইডে ডান সাইডে নিয়ে যাব, তারপরে হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা এখান থেকে প্রথমে দেখো রুটের ভিতরে যেটা আছে x-3 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ারের দুটি সূত্র এখানে অ্যাপ্লাই করেছি। এবং দ্বিতীয় যে রুট সম্বলিত পদটা আছে সেই পদটাকে আমরা কি করেছি, ডান সাইডে নিয়ে গিয়েছি এবং সেখানেও রুটের ভিতরে যে a মাইনাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল স্কোয়ারের দুটি সূত্র আছে, এই দুটি সূত্রই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো শিক্ষার্থীরা দেখো, এরপরে হচ্ছে আমরা উভয় পক্ষে কি করব, বর্গ করব। তোমাদের এখানে মনে রাখতে হবে অবশ্যই যে বাম সাইডে পদ হলো একটা আর ডান সাইডে পদ হচ্ছে দুটি। সুতরাং ডান সাইডেও কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এখানেও তোমাদের অনেকেই ভুল করে, এখানেও জাস্ট দুটি পদের উপর বর্গ করেই জাস্ট রুট উঠায় দেয় এবং নর্মাল বর্গ করে। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে এখানে a মাইনাস বি ডান সাইডে কি পড়বে, a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি পড়বে। তো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের বাম সাইডের যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে বাম সাইডে রুটটা উঠে যাবে এবং এরকম একটা পদ আসবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y প্লাস 10 ইকুয়াল টু, আর ডান সাইডে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 2√5কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 20 মাইনাস 2 ইন্টু 2√5। এরপরে হচ্ছে আমাদের যে পদটা ছিল x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1, এই পদটা আসবে প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি যে পদটা আছে তার উপর রুট ছিল, সুতরাং এখানে বি স্কোয়ার দিয়ে আমরা স্কোয়ার দিয়ে কী করবো, রুটটাকে উঠিয়ে দিব। এরপরে খেয়াল করো, এটা একটু ক্যালকুলেশনটা যথেষ্ট জটিল এবং অঙ্কটা একটু বড়, সুতরাং এটা আরও আগের ম্যাথটির চাইতে এটা আরও মনোযোগ দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, এরপরে আমরা এটা বর্গ করলাম। বর্গ করার পরে কিছু ক্যালকুলেশন ছিল উভয় পক্ষ থেকে। দেখো এক্স স্কোয়ার এগুলো বাদ যাবে, এগুলো যেগুলো বাদ যায় সেগুলোকে আমরা কি করব, বাদ দিয়ে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে খেয়াল করো যে এরপরে আমরা কি করলাম, এটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আরেকটা লাইন ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে আমরা হচ্ছে এক্স ছাড়া যে পদগুলো আছে, অর্থাৎ রুট ছাড়া, ডান সাইডে রুট ছাড়া যে পদ আছে সেগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসলাম এবং রুট সম্বলিত পদটাকেই শুধু আমরা ডান সাইডে রেখে দিয়েছি। দেখো এই যে এখানে -4√5 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2, এইটুকুকে শুধু ডান সাইডে রেখেছি। রাখার পরে আমরা বাকিগুলোকে সবগুলোকে বাম সাইডে নিয়ে আসছি এবং এখানে আবার এখানে 2y যেটা আছে, 2y মাইনাস 2y এটা কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকতেছে হলো -6x প্লাস 2x, তাহলে থাকবে হলো -4x মাইনাস এখানে 10 মাইনাস 22, সুতরাং হবে -12। এরপরে আমরা উভয় পক্ষ থেকে কি করলাম, -4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। তো ভাগ করার পরে বাম সাইডে থাকবে x প্লাস 3 ইকুয়াল টু √5 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2। ওকে শিক্ষার্থীরা, এখন দেখতে পাচ্ছ যে আমাদেরকে আবার বর্গ করতে হবে। সুতরাং এটা মনে রাখতে হবে যে আমাদেরকে দুইবার কিন্তু বর্গ করে রুট মুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা আরও একবার বর্গ করলাম। বর্গ করার পর যেটা আসতেছে সেটা হলো বাম সাইডে আসবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 এবং ডান সাইডে আসবে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y প্লাস 2। এরপরে আমরা আবার 5 দ্বারা গুণ করে, ডান সাইডে যেটা আছে এটাকে 5 দ্বারা গুণ করে আবার সবগুলো পদকে আমরা কি করেছি দেখো, বাম সাইডে নিয়ে আসছি। ডান সাইডে 5 গুণ আকারে যেহেতু আছে, সুতরাং এখানে আমরা গুণ করব, গুণ করে সবগুলোকে বাম সাইডে নিয়ে আসব। বাম সাইডে নিয়ে আসার পরে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার তাহলে হবে -4x স্কোয়ার এবং -5y স্কোয়ার ছিল, শুধু -5y স্কোয়ার হবে। এরপর 6x প্লাস 10x তাহলে হবে 16x এবং 10y, এখানে -10y ছিল, -10y হবে, আর 9 মাইনাস 10 সুতরাং হবে -1। এরপরে আমরা উভয় পক্ষ থেকে কি করব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিয়ে আমরা পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1।
এটি হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো এবং এটা অবশ্যই তোমাদেরকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। সাধারণত আমাদের অভিজ্ঞতা যেটা বলে, ছাত্ররা এই অঙ্কের অর্ধেক পর্যন্ত যেতে পারে, তারপরে আর কিন্তু ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। সুতরাং আমাদেরকে খুব ভালো মতো এই ম্যাথটি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আমরা হচ্ছে এ রিলেটেড সূত্র আমরা দেখেছি যে y = mx + c y = mx + c রেখাটি x² প্লাস y = mx + c রেখাটি x² / a² প্লাস y² / b² 1 উপবৃত্তের স্পর্শক হবে যদি c² = a², m² প্লাস কি হয় b² হয়। এই রিলেটেড আমরা একটা সমস্যা নিয়ে এসেছি। এখানে বলেছে y - x + 5 = 0 রেখাটি 9x² + 16y² = 144 উপবৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমি আগেই বলেছি যে আমাদের এই সমীকরণটাকে y = mx + c এই আকারে কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। আমরা সেই কাজটি করেছি। দেখো, y কে বাম সাইডে রেখে x এবং 5কে +5কে ডান সাইডে নিয়ে গিয়ে কি পাচ্ছি এখানে y = x - 5, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি। এরপর উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে হলো 9x² + 16y = 144। আমরা জানি যে উপবৃত্তের সমীকরণ নিয়ে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই সমীকরণটিকে x² / a² + y² / b² = 1 আকারে নিতে হবে এবং আমরা সেই কাজটি করেছি। এখানে 144 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি। সুতরাং আমরা পাচ্ছি এখানে x² / 16 + y² / 9 = 1। এটাকে যদি আমরা স্কোয়ার ফরম্যাটে নিচে হরকে যদি স্কোয়ার ফরম্যাটে নিয়ে আসি তাহলে x² / 4 + y² / 3 = 1। এটাকে আমরা দিয়েছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো যে আমরা 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করেছি, কারণ সূত্রটা কিন্তু এটার সাথে রিলেটেড। সুতরাং আমরা এটা তুলনা করে m এবং c এর মানটা কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি। এখানে আমরা m = 1 এবং c = -5। এরপরে 2 নম্বর সমীকরণকে আমরা উপবৃত্তের যে আদর্শ সমীকরণ x² / a² + y² / b² = 1 এর সাথে তুলনা করে আমরা পাচ্ছি হলো a = 4 এবং b = 3। এখন আমাদেরকে যেহেতু প্রুফ করতে বলেছে যে y - x + 5 = 0 সরলরেখাটি 9x² + 16x + 144 উপবৃত্তকে স্পর্শ করে। এই অঙ্কের দুটি পার্ট, এই পার্টটি আমাদেরকে প্রথম পার্টটি আমাদেরকে প্রুফ করতে হবে। তার মানে আমাদেরকে দেখানো লাগবে যে c² = a² m² + b²। তো আমরা এখানে c² = a² m² + b² এর জন্য ডান সাইডে যেটা আছে a² m² + b², এটা নিয়ে হচ্ছে আমরা প্রুফ করব এটা সমান হলো c²। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে আমরা a² m² + b² এটা নিয়েছি। এটা নিয়ে আমরা হচ্ছে a, m এবং b এর যে মান সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। এর মান ছিল হলো 4 বসিয়েছি, m এর মান ছিল 1 বসানো হয়েছে এখানে এবং b এর মান ছিল 3, সেই মানটিও আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হলো 25। এখন c এর মান কি ছিল -5। তো আমাদের আসছে এই মানটা a² m² + b² এর মানটা আসছে 25। তাহলে আমরা 25 কিন্তু 5 এরও বর্গ করলে 5কে বর্গ করলে 25 হয়, আবার -5কেও বর্গ করলে 25 হয়। যেহেতু আমাদের c এর মানটা -5, সুতরাং আমরা এই 25কে লিখেছি -5² তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো c²। তাহলে আমাদের প্রথম পার্ট কিন্তু প্রুফ কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রদত্ত রেখাটি এই উপবৃত্তটিকে স্পর্শ করে। এটা আমাদের প্রথম পার্ট। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা আবার এখানে দেখানো হয়েছে। এখন আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্ট একটু খেয়াল করো যে আমাদেরকে বলেছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমরা জানি যে সমাধান করে আমাদের যদি বিন্দু পাই তাহলেই বলতে পারি যে স্পর্শ করে বা ছেদ করে। তাহলে এখান থেকে আমরা 1 নং ও 2 নং হতে
পাই, অর্থাৎ 1 নং থেকে যে ওয়াইয়ের ভ্যালু ছিল সেই ভ্যালুটা আমরা 2 নংয়ে বসাবো, বসিয়ে আমরা হচ্ছে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা পাচ্ছি হলো এখান থেকে x = 16/5। তাহলে তোমাদের কাজ কিন্তু হচ্ছে 1 নং থেকে ওয়াইয়ের যে ভ্যালু x - 5 সেই মানটি আমরা 2 নংয়ে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে x এর যে ভ্যালু সেটা আমরা পাচ্ছি 16/5। এখন আমাদের বাকি থাকলো হচ্ছে y এর ভ্যালুটা বের করা। তাহলে খেয়াল করো এখানে আমরা 1 নংয়ে কি করব, x এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিব, বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা y এর ভ্যালু পাচ্ছি y = -9/5। তাহলে এখানে আমাদের যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 16/5 - 9/5। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তোমাদের জন্য 2টি অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই 2টি অঙ্ক বাসায় করবে। এখানে দেখো উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং নিয়ামক রেখা দেওয়া আছে, অর্থাৎ দ্বিকাক্ষ দেওয়া আছে। এই নিয়ামক বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের এখানেও SP = E × PM এর যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করলেই আমরা হচ্ছে এই অঙ্কটা সমাধান করতে পারবো, যেটি ইতিমধ্যে তোমাদেরকে দেখানো হয়েছে। এরপরে আবার দেওয়া আছে হলো 2টি উপকেন্দ্র দেওয়া আছে এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 8। সুতরাং আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব SP + S'(P) = বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য। এই সূত্রটা আমাদের আলোচনা হয়েছে এবং এই সম্পর্কিত সমস্যা আমরা সমাধান করেছি। সুতরাং আমরা হচ্ছে এই অঙ্কটি আশা করি সমাধান করতে পারবো। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং এখান থেকে উপকৃত হয়েছো। ভবিষ্যতে আবারও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবা। সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।